আবার নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে কিনা এটি একটি বড় সংশয়। আরাকান সহ বিভিন্ন অঞ্চল যেগুলো বেদখল হয়ে গিয়েছিল সেগুলোকে তারা আবার নতুন করে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। 37 লাখ মানুষ দেশ ছাড়া বা বাস্তুচ্যুত হয়েছে এটি বলা হয়। যেভাবে চীন এবং রাশিয়া যেভাবে চায়, মিয়ানমারের যে জান্তা সরকার তারা সেভাবেই অ্যাক্ট করে অনেকটা। এবং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। মিয়ানমারের যে আরাকান রাজ্য, সেই আরাকান রাজ্য আবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং জান্তা সরকারের বিমান হামলায় সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে কিনা এটি একটি বড় সংশয় আমাদের জন্য, এবং আমাদের তরফ থেকে এটি কিন্তু একটা বড় ভয়েরও কারণ, আশঙ্কারও কারণ। এবং এ কারণে আমাদের যেই বিজিবি, আমাদের কোস্টগার্ড, তারা সেখানে কিন্তু টহল জোরদার করেছে। বিশেষ করে টেকনাফ উখিয়া সীমান্তে কিন্তু এই যে টহল সেগুলো জোরদার করা হয়েছে যাতে নতুন করে কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে। কিন্তু যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এবং যেভাবে এখন বিমান হামলা করা হচ্ছে আরাকানে, সেটি যদি আরও বাড়তে থাকে তাহলে সেখান থেকে নতুন করে যেই অনুপ্রবেশ সেটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমরা এর চেয়ে কম হামলার সময়ও আমরা দেখেছি যে সেখান থেকে বাংলাদেশে বহু রোহিঙ্গা এসেছে। অন্তর্বর্তী সরকারের আমলেও নতুন করে 37,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে, যেটি বলা হয়েছে, যদিও বলা হচ্ছিল যে রোহিঙ্গারা তার নিজ দেশে ফেরত যাবেন। তো এই পরিস্থিতির মধ্যে এখন যদি মিয়ানমারে যেই পরিস্থিতি হয়েছে, জান্তা সরকার নতুন করে কিন্তু তাদের যেই বিভিন্ন এলাকা বেদখল হয়ে গিয়েছিল, আরাকান সহ বিভিন্ন অঞ্চল যেগুলো বেদখল হয়ে গিয়েছিল সেগুলোকে তারা আবার নতুন করে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে, যেটি বলা হচ্ছে সেগুলো তারা পুনরায় দখল নিতে চাইছে। এ কারণে জান্তা সরকার আবার নতুন করে সেখানে জোরে সোরে অভিযান শুরু করেছে। এখানে এই যে আরাকান যেই অংশটা, সেখানে যে আরাকান আর্মি যারা, সেই আরাকান আর্মি কিন্তু দীর্ঘদিন থেকেই লড়াই করছে এবং অনেক এলাকা সেখানে তারা দখল করে নিয়েছে। যদিও মংরুর যে টাউনশিপ, সেই টাউনশিপটি এখন সেটাকে লক্ষ্য করে এখন হামলা চালানো হচ্ছে। যে বিভিন্ন গণমাধ্যমে যেই রিপোর্টগুলো দেওয়া হচ্ছে সেখানে এগুলো এই তথ্যগুলো আসছে। বলা হচ্ছে যে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে যুদ্ধবিমান উড়ে এসে প্রায় 90 কিলোমিটার দূরের মংরুতে আরাকান আর্মির স্থাপনায় হামলা চালিয়ে ফিরে যাচ্ছে। প্রতিবার একসঙ্গে 5 থেকে 6টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় নাফ নদীর ওপারের ঘরবাড়িও কেঁপে উঠছে। গতকাল বুধবার রাত 9:15টার দিকে মংরু টাউনশিপে বিমান হামলা শুরু করে জান্তা বাহিনী। রাত 11:15টা পর্যন্ত 2 ঘন্টায় 2টি যুদ্ধবিমান অন্তত 27 দফা হামলা চালায়। আরাকান আর্মিও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। টেকনাফ সীমান্তের বাসিন্দাদের উপরে আগুনের ঝলকানি ও সীমান্তের ওপারের আগুনের ঝলকানি ও বিকট বিস্ফোরণের শব্দ স্পষ্টভাবে দেখতে ও শুনতে পাওয়া যাচ্ছে এপার থেকে। তো এটি হলো সেখানকার পরিস্থিতি, এবং এই পরিস্থিতি দিনে দিনে যতটা এখন বোঝা যাচ্ছে যে আরও খারাপ হবে। কারণ গত ফেব্রুয়ারিতে যখন মিয়ানমারে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জান্তা সরকারের যেই মদতপুষ্ট যেই দল বা সমর্থনপুষ্ট যেই দল, সেই দলই ক্ষমতায় আসে এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল এবং সেই সময় থেকেই যে আরাকান মানে জান্তা সরকারের যেই বাহিনী, তারা নতুন করে যে অভিযান শুরু করবে সে তেমন একটা ঘোষণা আগে থেকেই দেওয়া হয়েছিল। আর এই ঘোষণার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে এই যে মিয়ানমার, সেই মিয়ানমারে অন্তত 15 থেকে 20টি গেরিলা সংগঠন আছে যারা বিভিন্ন ফ্রন্টে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, লড়াই করে। তরুণদের সংগঠন আছে, আরাকান আর্মিও তেমন একটি সংগঠন, রোহিঙ্গা স্যালভেশন আর্মি আছে। তো এরকম অসংখ্য যেই গেরিলা সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো কেউ হয়তো এখন সরকারের সাথে শান্তি চুক্তি করে আছে, কেউ হয়তো শান্তি চুক্তি করতে যাচ্ছে। তবে আরাকান আর্মি কিন্তু দীর্ঘদিন থেকেই একটা অবস্থান বজায় রেখেছে এবং বেশ বড় এলাকা ধরে কিন্তু তারা এটির নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। এখন সেই আরাকান আর্মির বিরুদ্ধে জান্তা সরকার যে একটা সর্বাত্মক অভিযান চালাবে সেটি আগে থেকেই বোঝা যাচ্ছিল। এবং এই ক্ষেত্রে চীনের ভূমিকাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বা যারা বিশ্লেষক তারা বলছেন যে এখানে চীনের ভূমিকা একটা বড় ভূমিকা। চীন আসলে যেভাবে চীন এবং রাশিয়া যেভাবে চায় মিয়ানমারের যে জান্তা সরকার, তারা সেভাবেই অ্যাক্ট করে অনেকটা, এবং তাদের চীন এবং রাশিয়ার যেই পরামর্শ সেটির উপরে নির্ভর করেই অনেকটা তারা সিদ্ধান্ত নেয়। এই যে মানে বলা যায় যে 8 দশকের উপরে কিন্তু এখানে এই জান্তা সরকার আছে এবং
অং সান সুচি যেই দলটি ক্ষমতায় এসেছিল এর আগে, তাদেরকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়, 1 বছরও কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি। এখন সুচি কিন্তু জেলে আছেন। তো এই দেশটিতে একটা দেশ, যেই দেশের মানে আজকে যে গণমাধ্যমের যে রিপোর্ট দেখলাম যে তাদের দেশের 37,000 লোক বাস্তুচ্যুত, এদের মধ্যে 6.5 লাখের বেশি আছে থাইল্যান্ডে গিয়েছে এই গত কয়েক মাসে। মানে থাইল্যান্ডেই গিয়েছে অন্তত 6 লাখ মানুষ আশ্রয় নিয়েছে থাইল্যান্ডে। আর বাংলাদেশে তো 10-11 লাখ মানুষ আছে, এখন আরও বেড়েছে, 12-13 লাখের মতো মানুষ হয়ে গেছে রোহিঙ্গা যারা, তারা। আর থাইল্যান্ডে আছে, মালয়েশিয়াতে কিছু লোকজন গিয়েছে। এভাবে তাদের বলা হয় যে এই সামরিক জান্তাদের যে শাসন, সেই শাসনে অন্তত 37 লাখ মানুষ দেশ ছাড়া বা বাস্তুচ্যুত হয়েছে এটি বলা হয়, এবং কয়েক লক্ষ মানুষের মৃত্যুর কথা বলা হয়। এবং এই যে এই এই নতুন করে যে সহিংসতা, সেখানেও 7 থেকে 8 হাজার লোককে হত্যা করা হয়েছে এমনটি বলা হচ্ছে গত কয়েক মাসে। তো এই পরিস্থিতির মধ্যে এখন মিয়ানমারে যদি উত্তেজনা বাড়ে, তাহলে সঙ্গত কারণে আমাদের উপরে তার প্রভাব পড়ে, যেহেতু আমাদের সীমান্তের সাথে, এবং এখানে যেহেতু মিয়ানমারের আরাকানের একটা বিপুল সংখ্যক রোহিঙ্গা এসে আমাদের এখানে আশ্রয় নিয়েছেন, ওই পারেও আরও রোহিঙ্গারা আছেন, তাদের আত্মীয় স্বজন আছেন। ফলে যখনই একটা অস্থিরতা তৈরি হয়, তখনই কিন্তু আমাদের একটা নতুন করে আশঙ্কা তৈরি হয় যে এখন আরও রোহিঙ্গা হয়তো প্রবেশ করবে, রোহিঙ্গারা আরও হয়তো বেশি পরিমাণে দলে দলে এখানে আসবে, এমন আশঙ্কা করা হয়। এবং সেই আশঙ্কাটা অমূলক নয়, কারণ আমাদের দেশে এখন যদি এই যে পরিমাণে যেই সংখ্যায় রোহিঙ্গারা আছে তার উপরে যদি আবার নতুন করে আসতে শুরু করে, তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই যে রোহিঙ্গা সংকট, এই সংকটটির সমাধানে বেশিরভাগ জনই বলেন যে এই সংকটটি মিয়ানমার সরকারের সাথে, জান্তা সরকারের সাথে সবচেয়ে বেশি সিনক্রোনাইজ করতে পারে চীন চাইলে। এবং এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখনও কিন্তু চীনের মধ্যস্থতায় কিছু কার্যক্রম শুরু হয়েছিল, এবং শনাক্তকরণের কাজ, পরিচয় শনাক্তকরণের কাজ বেশ অনেক দূর এগিয়েছিল। কিন্তু পরে আর কিন্তু সেই তাদেরকে যে ফেরত যাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু ওইখানকার নিরাপত্তা নিশ্চিত না হওয়ার কারণে কিন্তু শুরু করা যায়নি। এখন নতুন সরকার, যে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, তারাও বিষয়টিকে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই, এবং সেই আলোচনা অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু হয়েছিল। এবং ডক্টর ইউনূস বলেছিলেন যে এই যে গত ঈদ গেল, কুরবানির ঈদ, সেখানে গিয়ে রোহিঙ্গারা তাদের ঈদ করবে নিজ দেশে, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। এখন পরিস্থিতি নতুন করে যেভাবে উত্তপ্ত হচ্ছে, এখন এই রোহিঙ্গারা কি সেখানে এই উত্তাপের পরে যেতে পারবে, নাকি নতুন করে আরও রোহিঙ্গাদের এখানে আগমন ঘটবে, সেটি একটা বলার বিষয়। আর সেখানকার যদি নতুন করে যেভাবে যুদ্ধটা শুরু হচ্ছে আবার নতুন করে, সেটি আমাদের উপরে আরও কী প্রভাব ফেলে, সেটি কিন্তু একটা সত্যি সত্যিই আশঙ্কার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।